প্রথমে বিফের অর্ডার দিয়েছিল, পরে মাটন অর্ডার দিয়েছে। বিজেপি আরএসএস বা এই ধরনের ভোট ব্যাংকে কনভার্ট করার চেষ্টাটা ফেল করেছে, কারণ গড় কলকাতা খুব সচেতন সোচ্চারভাবে প্রতিবাদ করেছে যে এই কাজটার মধ্যে পরিষ্কার একটা গন্ধ পাওয়া যাচ্ছে, একটা ফিসি গন্ধ। বিফস্টেক অর্ডার করা হয়েছিল, যে কারণে অর্ডার করার সময় ভিডিওটা করা হয়নি, ভিডিওটা বিফস্টেক খেয়ে ফেলার পরে করা হয়েছে। গ্রেপ্তারের সিদ্ধান্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত। নাসিম উদ্দিনকে অভিযোগ পাওয়ার মতো গ্রেপ্তার আর সায়ককে অভিযোগ পাওয়ার পরে নোটিশ পাঠানো, এর মধ্যেই পুলিশের পক্ষপাত খুব স্পষ্ট। ভিডিওটা যেটা করা হয়েছে সে ভিডিওটার মধ্যেই একটা চালাকি আছে। ভিডিওটা বিফস্টেকটা খেয়ে ফেলার পরে করা হয়েছে, অর্ডার করার সময় থেকে কিন্তু করা হয়নি। ফলে আমরা নিশ্চিত নই যে বিফস্টেক অর্ডার করেছেন, এবং আমরা মনে করছি বিফস্টেক অর্ডার করা হয়েছিল, যে কারণে অর্ডার করার সময় ভিডিওটা করা হয়নি, ভিডিওটা বিফস্টেক খেয়ে ফেলার পরে করা হয়েছে, যাতে এই গরিব ওয়েটারটিকে ফাঁসানো যায়। একই সঙ্গে গরিব ওয়েটারটিকে ফাঁসানোর থেকেও বড় উদ্দেশ্য হচ্ছে একটি সাম্প্রদায়িক হিংসা ছড়ানো যায়, যেটিতে এই সংখ্যাগুলো, আমি ব্রাহ্মণ, আমাকে গোমাতা ভক্ষণ করালে, ভাই তোমার ধর্ম কি, তোমাকে যদি শুয়োর খাওয়াই, এই প্রতিটি বাক্যকে একটু দেখলেই বুঝতে পারবেন এটা একটা একদম পরিকল্পিত ষড়যন্ত্র, একদম স্ক্রিপ্টেড একটি বিষয়, ভয়ানক স্ক্রিপ্টেড। এবং ওখানেই বেয়ারা তৎক্ষণাৎ ক্ষমা চাইলেন, কারণ তার ক্ষমা না চেয়ে কোনো উপায় নেই, তার পেটে লাথি পড়েছে। তিনি যদি ক্ষমা না চান তাহলে পরে তার চাকরিটি চলে যাবে, কর্তৃপক্ষের কিছু যায় আসে না, ওই বেয়ারাকে ছাঁটাই করে দেবে। তিনি ক্ষমা চেয়েছেন, এবং বারবার করে ক্ষমা চাওয়ার পরেও কিন্তু সায়ক চক্রবর্তী গিয়ে থানায় এফআইআর করেছেন, এবং থানা সেই এফআইআরকে এত গুরুত্ব দিয়েছে, তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করা হয়েছে। কোনো তথ্যের সত্যাসত্য যাচাই হয়নি, অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য কাউকে গ্রেফতার করে জেল কাস্টাডি দেওয়া যায় কিনা, ধারা দেওয়া হয়েছে 299। তো এইরকম একটি কঠিন ধারা দিয়ে তাকে গ্রেফতার করা হলো। কারণ কি? কারণ তিনি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং অবশ্যই গরিব শ্রমজীবী মানুষ, দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সায়ক চক্রবর্তী ব্রাহ্মণ, হিন্দু এবং সমাজের অর্থনৈতিকভাবে উচ্চস্তরের মানুষ। এই বিষয়গুলোকে আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আসলে সরকার, পুলিশ, রাষ্ট্র সবাই কোন খেলা খেলছেন। তা না হলে সায়ক চক্রবর্তী হঠাৎ এতখানি গুরুত্ব পেয়ে যেতেন না, যে ভুল করে একটা বিফস্টেক ধরে নিচ্ছি, কোট আনকোট ভুল, আমরা ভুল বলে মানছি না। আমরা মনে করছি যে এটা সায়ক চক্রবর্তী ইচ্ছাকৃতভাবে, যিনি অলিভাবে খেতে যান, এত বড় ইনফ্লুয়েন্সার, তিনি অলিভাবে বিফ খাওয়া হয়, বিফস্টেক বিখ্যাত, জানেন না। তিনি এতটাই নাদান, এতটাই শিশু, এতটাই গোবেচারা, আমরা মানতে পারছি না। এবং যে কারণে আমরা মনে করছি যে পুরোটা নাটক, এবং নাটক হলে আমাদের কোনো আপত্তি ছিল না, সেই নাটক যদি সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, দাঙ্গা ছড়ানো এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে অত্যাচারে নেমে আসে, তখন তো আর তাকে আমরা কোনো মতেই চুপ করে থাকতে পারি না। সমর্থন কোনোদিনই করবো না, কিন্তু চুপ থাকাটাও আসলে অপরাধ, এই মুহূর্তে চুপ থাকাটাও অপরাধ। কারণ আজকে একলা নাসিম উদ্দিন নয়, হাজার হাজার নাসিম উদ্দিন রয়েছে, প্রত্যেকের ওপরে কিন্তু এই খাড়ার কোপ নেমে আসার সম্ভাবনা রয়েছে। পুলিশের এই অতি তৎপরতা, সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে আমরা থানায় গেছিলাম, বলেছিলাম তাকে কেন গ্রেফতার করা হলো না, বলছেন কোনো এফআইআর হয়নি। তাই আমরা বললাম, আমরা তো ফেসবুকে একটা পোস্ট দিলে আপনারা সুমোটো গ্রেফতার করে দেন, তা এক্ষেত্রে আপনারা সুমোটো করতে পারলেন না কেন? সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর তো তার একদম অপরাধ করা রয়েছে, ভিডিও করা রয়েছে। বলছে না, কোনো এফআইআর হয়নি। এবং সেই দিনই বিকেলে দুটি এফআইআর জমা পড়েছে, একটি জয়রাজ ভট্টাচার্য করেছে, একটি ফরিদুল ইসলাম করেছে। তারপরেও কিন্তু সায়ক চক্রবর্তী এখনো পর্যন্ত বাইরেই ঘুরছে। এবং সায়ক চক্রবর্তী সেদিন সন্ধ্যেবেলাতে একটি ফেসবুক পোস্ট দেন যে তিনি কেস প্রত্যাহার করে নিচ্ছেন। কেস কিভাবে প্রত্যাহার করছেন? সোশ্যাল মিডিয়া কি কেস প্রত্যাহার করার জায়গা? মানে সোশ্যাল মিডিয়া কি একটা আদালত না থানা যে সেখানে কেস প্রত্যাহার করা যায়? তিনি কেস প্রত্যাহার করেছেন, কিন্তু নাসিমউদ্দিন জেলেই আছেন। প্রহসনটা হচ্ছে এটাই। তাহলে কি একটা প্রশ্ন উঠছে যে এই যে সংখ্যালঘু নিম্নবিত্ত, তিনি তো গরিব ছিলেন, তাকে জেলে পুরে দেওয়া হলো, তারপরে উচ্চবিত্তদের চাপে বা উচ্চবিত্তদের প্রভাবের জন্য কিন্তু এখনো গরিবদের জেলে ঢুকানো হচ্ছে, এটা কি আবার প্রমাণিত? হ্যাঁ, ও বারবার উচ্চবিত্ত এবং প্রভাবশালী
একই সঙ্গে প্রভাবশালী এবং উচ্চবিত্ত, টাকা তো চিরকালই সব কিছুকে কিনে নেয়, ফলে জেলে ঢোকা চিরকালই তো। আপনি জেলগুলোতে গিয়ে দেখতে পাবেন, জেলগুলোতে গরিব মানুষরাই ভরে রয়েছে, বিচারহীনভাবে বছরের পর বছর গরিব মানুষরা যে ভরে আছে। কজন বড়লোক জেলে থাকে বলুন তো? আর থাকলে তারা কিভাবে থাকেন সেটাও আমরা জানি। আপনাদের সংগঠনের পক্ষ থেকে আজকে যে দাবিটা করেছে, আপনাদের অবস্থান কি মনে হচ্ছে? আপনারা কতক্ষণ কি চালিয়ে যেতে পারবেন না আপনাদের দাবিটাকে? আমরা আমাদের হচ্ছে যতক্ষণ না নাসিমুদ্দিনকে কোর্টে প্রডিউস করা হচ্ছে এবং তাকে মুক্তি দেওয়া হচ্ছে, আমরা ততক্ষণ এখানে থাকবো। অলিপাবের গোটা ঘটনা আপনারা যদি গ্রেপ্তার হওয়া এবং না হওয়া এই দুটো দিকে যদি দেখেন, যে তৎপরতার সঙ্গে অলিপাবের একজন দরিদ্র মুসলিম ওয়েটার তাকে গ্রেপ্তার করা হলো, এবং যে নীরবতার মধ্যে দিয়ে যে যারা ষড়যন্ত্র করে রাজ্যে একটা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করলো, একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করলো, সেই সায়ক চক্রবর্তী এবং দলবলের ক্ষেত্রে একটা নীরবতার মধ্যে দিয়ে গোটা ব্যাপারটাকে তারা ঢেকে দিতে চাইছে। এর মধ্যে দিয়ে এটা খুব পরিষ্কার যে এই সিদ্ধান্তটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাকে গ্রেপ্তারের, অলিপাবের যে ওয়েটার যে শেখ নাসিমুদ্দিনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং যে সায়ক চক্রবর্তী এবং তার যে টিম তাদেরকে গ্রেপ্তার না করা এটাও রাজনৈতিক সিদ্ধান্ত। এর মধ্যে দিয়ে এটা একটা সামনে, আপনারা জানেন সামনে নির্বাচন পশ্চিমবাংলায়, এর মধ্যে দিয়ে তারা সংখ্যাগুরু সমাজকে, সাবর্ণ সমাজকে, প্রভাবশালী সমাজকে তারা কিন্তু একটা বার্তা দিতে চাইলো যে আমরা তোমাদের পক্ষে আছি। যে এই যে আপনারা যেটা বলছেন যে প্রভাবশালী উচ্চবিত্তর জন্য নিম্নবিত্তকে বলি দেওয়া, এইটার থেকেও বড় কথা যেটা হচ্ছে যে সরকার সামগ্রিকভাবে যে বার্তাটা দিল এবং সেটা কিন্তু গোটা সমাজ কিন্তু প্রত্যাখ্যান করলো। গোটা সমাজ, আমাদের বাঙালি মানে যে সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত লেখালেখি করেন, বক্তব্য রাখেন, ভিডিও করেন, পোস্ট করেন, আপনারা দেখুন গোটা যে মানে সমাজ মাধ্যমে যারা কাজ করে তারা কিন্তু সরকারের এই অবস্থানটাকে তারা সরাসরি প্রত্যাখ্যান করলো, এবং তারা মানে যে সঠিক অবস্থান অর্থাৎ যে ওয়েটারকে যে মুক্তি এবং সেটার দাবি জানালো, এবং যে সায়ক চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি জানালো। সবাই এক বাক্যে বললো যে এটা ষড়যন্ত্র করে করা হয়েছে, এবং ভিডিও দেখে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একেবারে মানে ইয়ে নয়, যে এটা মানে যেভাবে দেখানো হচ্ছে সেরকম ভাবে নয়। আমরা যে মানে স্লোগান দিই ধর্মীয় মানে এর বিরুদ্ধে, যে বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত, আমরা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে সত্যি সত্যি এটাই দেখলাম যে এটা প্রমাণিত হলো যে সত্যি সত্যি যে বাংলার মাটি দুর্জয় ঘটে, এখানে এইরকমভাবে চট করে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে দিয়ে যাবে, ব্যাপারটা তো সহজ নয়। আমরা সে কারণেই আজকে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে যে নিঃশর্তে যে অলিপাবে যে ওয়েটার যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাকে মুক্তি দিতে হবে, এবং সায়ক চক্রবর্তী এবং তার টিমকে গ্রেপ্তার করতে হবে। দেখুন আরেকটা ঘটনা আপনাদের বলি, যে 299 ধারা সায়কের এর বিরুদ্ধে, অলিপাবে যে ওয়েটার শেখ নাসিমুদ্দিনের বিরুদ্ধে 299 ধারা প্রয়োগ করা হয়েছে। 299 ধারা বিএনএসে কি আছে? সেখানে আছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কারো ক্ষতি করবে বলে যদি তার ধর্মানুভূতিতে আঘাত করে, তাহলে 299 ধারা প্রয়োগ হবে। কিন্তু এইটা কেউ বিশ্বাস করবে যে কলকাতার মতো একটা জায়গায় এবং অলিপাবের মতো একটা রেস্তোরাঁ যেখানে মানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়, সেখানে একজন ওয়েটার সে সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে কাউকে মাটন অর্ডার করলে বিফ সাপ্লাই দেবে, এটা কেউ বিশ্বাস করে? কিন্তু সেক্ষেত্রে কিন্তু 299 ধারা দেওয়ারই কথা না, কিন্তু কলকাতা পুলিশ তাকে 299 ধারা দিয়ে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল, এবং নিজেরা তাকে হেফাজতে নিল না, তদন্ত করলো না। তাহলে গোটাটাই যে পলিটিক্যালি বায়াস একটা কোনো একটা মানে অদৃশ্য হাতের খেলায় গোটাটা হচ্ছে, এটা কিন্তু মধ্যে দিয়ে পরিষ্কার। অন্যদিকে আমাদের বলা হলো যে এর বিরুদ্ধে সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর নেই, কোনো অভিযোগ নেই, তাই গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু আমাদের একজন তাৎক্ষণিকভাবে ওখানে এফআইআর জমা দিল, একজন নাট্যকর্মী, সে আগেই একটা এফআইআর করেছে, কিন্তু দুটো এফআইআর হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখলাম যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। তাহলে এই গোটাটার পেছনে যে একটা রাজনীতি আছে, একটা খারাপ রাজনীতি, অতি সক্রিয় এবং কোথাও নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, এবং এই রাজনীতির আমরা নিন্দা করছি, এবং আমরা সে কারণেই আমরা এটা নিয়ে সোচ্চার হয়েছি। আমরা পাকশির থানায় ডেপুটেশন দিয়েছি, রাস্তায় মিছিল করছি, আজকেও আমরা এখানে এসেছি এই রাজনীতির নিন্দা করতে, এবং একই সঙ্গে তাদের শেখ নাসিমুদ্দিনের মুক্তির দাবিতে এবং সায়কের গ্রেপ্তারের দাবিতে। একটা অভিযোগ রয়েছে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়ে 26শে বিধানসভার আগে
বিজেপি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বেশি করে টাকা দিয়ে এইভাবে একটা বার্তা তৈরি করার চেষ্টা করে। দেখুন, এই অভিযোগটা তো মানে যে মানে কি বলবো, ভুল এটা আমরা বলতে পারবো না। এর যথেষ্ট বাস্তবতা আছে বলেই আমরা আশঙ্কা করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা মানে যারা ভিডিও আপলোড করে ইউটিউবে বা ফেসবুকে, ইনস্টাগ্রামে, তাদের যে ভূমিকার একটা রাতারাতি পরিবর্তন, এই বিধানসভার আগে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্করভাবে সক্রিয় হয়েছে। শুধু নয়, তাদের অবস্থানের মধ্যেও একটা বিরাট আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং খুব সস্তায়, খুব দ্রুত, এবং তাদের যে বিষয়বস্তু, যে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি করার জন্য যে ধরনের উস্কানিমূলক বিষয়বস্তু লাগাতার তৈরি করা, এটার মধ্যে যথেষ্ট বাস্তবতা আছে বলে আমাদের মনে হয়। কিন্তু এটা শুধু একদিকেই হচ্ছে তা নয়, বিপরীত দিকেও হচ্ছে, উল্টো দিকেও হচ্ছে। অর্থাৎ সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়ায় যারা বা ইউটিউবের মধ্যে দিয়ে যারা নিজেদের রুটি রুজির মানে অর্জন করছিলেন, সৎভাবে করার চেষ্টা করছিলেন, তাদেরকে রাজনৈতিকভাবে আজকে তাদেরকে ইনফ্লুয়েন্স করে টাকা পয়সা দিয়ে তাদেরকে একটা কি বলবো, একটা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা আমাদের একটা আশঙ্কা, এবং সেটা আমরা কিন্তু এই যে অভিযোগের কথা আপনি বললেন, সেটার বাস্তবতা আছে বলেই আমাদের আশঙ্কা। সরাসরি আরএসএস এর হয়ে কাজ করছে কি কেন আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমরা এটা তো দেখতে পাচ্ছি যে পুলিশের মধ্যে এক ধরনের বায়াসনেস আমরা দেখতে পাচ্ছি। আমরা পার্কস্ট্রিট থানার ওসিকেও আমরা এই অভিযোগটা জানিয়েছিলাম, উনি অস্বীকার করেছেন। আমরা এটা বলেছিলাম যে আপনার আচরণে এটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি অ্যান্টি মুসলিম এবং আপনি অ্যান্টি গরিব বিরোধী এবং মুসলিম বিরোধী ভূমিকা রেখেছেন। তখন উনি খুব আপত্তি করেন। আমরা বললাম যে, তখন বলে আপনারা এটা বলতে পারেন না। আমরা বললাম যে দেখুন, আপনার অ্যাকশনই সেটা বলছে। এবং আপনি উল্টো দিকে দেখুন, আপনি যারা সমাজের অবস্থাপন্ন, প্রভাবশালী এবং মানে উচ্চ বর্ণের ব্রাহ্মণ বলে নিজেকে পরিচয় দিচ্ছে, তার টাইটেল চক্রবর্তী, আপনি কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। ওসি বললেন যে না, এটা আমরা একেবারেই মানছি না, আমরা এটার প্রতিবাদ করছি। আমরা বললাম যে কিন্তু আপনি প্রতিবাদ মুখে করছেন, কিন্তু আপনার অ্যাকশন কিন্তু বলছে যে আপনি বায়াস, আপনি সামাজিক যে মানে ভাবে একটা দরিদ্র মানুষ, সংখ্যালঘু মানুষ, তাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু যিনি সংখ্যাগুরু এবং সামাজিকভাবে প্রভাবশালী, তার ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ব্যবস্থা নেননি। আমরা সেটার প্রতিবাদ আমরা করেছি, আমরা সেটা লিখিতভাবেও করেছি, আমরা আমাদের মুখেও করেছি। কাজে যে অভিযোগটা আসছে যে পুলিশের মধ্যে একাংশ অন্তত তারা ঠিক ভূমিকা পালন করছে না, সে আরএসএস কি বিজেপি কি তৃণমূল কি সিপিএম, সেটা বড় কথা নয়। পুলিশ তো আইন মেনে চলবে, পুলিশের কাজ হচ্ছে আইন রক্ষা করা, পুলিশ তো সে আইন মেনে সে কাজটা করবে। আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ আইন মেনে কাজটা করেনি। এক্ষেত্রে অন্তত অলিপাবের ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়, এবং পুলিশ একেবারেই আইন মেনে কাজটা করেনি। এটাই আমাদের বক্তব্য। আপনারা দাবি করছেন যে সাহেবের গ্রেপ্তার? আমরা দুটো দাবি করছি। প্রথম হচ্ছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ওয়েটারের নিঃশর্ত মুক্তি চাই। দ্বিতীয়ত হচ্ছে সায়ককেও এবং সায়কের সঙ্গে যারা এই গোটা ষড়যন্ত্রে যুক্ত এবং পেছনে যে বৃহত্তর ষড়যন্ত্রে যারা রয়েছে, শুধু সায়ক এবং যারা ভিডিও করেছে তারা নয়, এর পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সেই বৃহত্তর ষড়যন্ত্রকে আমরা বলতে চাইছি তাকে খুঁজে বার করে তাদেরও গ্রেপ্তার করা হোক। কারণ এই ঘটনা, বা আপনারা এটা চিন্তা করুন, যদি এই ঘটনা সাকসেসফুল হতো তাহলে তার পরিণামটা কি হতো। এবং এটা যে ভয়ঙ্কর মানে আগুন নিয়ে তারা খেলেছে, এবং এটা ওই অসংখ্য ইউটিউবারও কিন্তু তারা একইভাবে ভিডিও তৈরি করে যে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার মানে পাওয়া, তারা সেদিকেই দৌড়তো এবং তার গোটা সমাজে একটা ভয়ঙ্কর আগুন জ্বলতো। এইটা আমাদের মানে আপত্তির জায়গাটা, এই তীব্রতার আমাদের মানে যেটা আমরা এই যে লাগাতার এটা নিয়ে রাস্তায় থাকছি, তার কারণ হচ্ছে এইটা। কারণ আমরা মনে করি যে গোটা মানে পশ্চিমবঙ্গ একটা আগ্নেয়গিরির শিখরে রয়েছে, সেখানে কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, বিশেষত পুলিশের। এবং কলকাতার মতো জায়গায় কলকাতা পুলিশের ভূমিকা আমাদের খুবই হতাশ করেছে। কিন্তু তিনি তো বলছেন যে রাগের মাথায় এটা করে বলেছে এবং এফআইআর তুলে নিয়েছে এবং ক্ষমাও চেয়েছে। এফআইআর যদি তুলতে হয় তাহলে প্রথমত যে 299 ধারায় যে অভিযোগ করেছেন সেই ধারাটা কিন্তু কম্পাউন্ডেবল নয়। চাইলেই ওটা যে আদালতের বাইরে দুপক্ষ মিলে একটা মিটমাট করে নিলাম, এটা করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে যদি তিনি তার সেই সদিচ্ছাও থাকতো, তাহলে তো তাকে থানায় গিয়ে একটা লিখিতভাবে দিতে হবে যে আমি এই মামলাটা পার্সু করতে চাইছি না,
বা কোর্টে তাকে এসে এফিডেভিট দিয়ে বলতে হবে যে আমি এই মামলাটা আর পার্সু করতে চাইছি না, কিন্তু সে কোনোটাই করেনি। সে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে বললো আমি ভুল বুঝেছি ইত্যাদি। এটা পুরোটাই নাটক এবং নিজের পিঠ বাঁচানো। যে সোশ্যাল মিডিয়ার যে রিয়াকশনটা মানুষ যেভাবে যে প্রতিবাদ করেছে সামাজিকভাবে, আজকে সে রাস্তায় বেরোনোর মতো তার অবস্থা নেই, সেই কারণে সে আজকে নিজের পিঠ বাঁচানোর জন্য এইসব কথা বলছে, কিন্তু সে কোনো পদক্ষেপই সে নেয়নি কাজে। এবং এটা এভাবে নেওয়া সম্ভবও নয়। তাকে উকিল দিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে এসে তাকে বলতে হবে যে আমি এটা পার্সু করব না, এবং যদি সে নিজে দাঁড়িয়ে বলে তখনই ম্যাজিস্ট্রেট সেটা করতে পারে। ওটা ওইভাবে সোশ্যাল মিডিয়া লিখে কখনো হয় না, তার 299 দ্বারা আদৌ কম্পাউন্ডেবল নয়। কাজে এটা একেবারেই ও কি বলবো, নিজেকে রক্ষা করার জন্য এইসব ভুলভাল কথাবার্তা। আজকে রায় বলবে যে উনি চেয়েছেন কি চাইেন না, রায় নাও বলতে হবে, কারণ উনি ওনাকে এফিডেভিট দিয়ে ওখানে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলতে হবে, এবং শুধু এফিডেভিট দিলেও হবে না, এটা ম্যাজিস্ট্রেটের সামনে নিজেকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। নাহলে কারণ যিনি অভিযোগকারী ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থেকে তাকে বলতে হবে, এবং ম্যাজিস্ট্রেট পারমিশন দিলে তবেই এটা ফাইল বন্ধ হবে, নাহলে এটা হবে না। কাজে ওটা যেটা বলছে একদম ফালতু কথা বলছে। আমরা ওখানে গিয়ে খবর পেয়েছি যে ও প্রথমে বিফের অর্ডার দিয়েছিল, পরে মাটন অর্ডার দিয়েছে, আর বলছে অস্বীকার করছে যে আমি বিফের অর্ডার দেয়নি। এটা একটা এত বড় একটা কোম্পানি, অলিপপের একটা নাম করা হোটেল, আর সেখানে রেস্টুরেন্টে তারা এইভাবে তো অন্যায় করতে পারে না। তবুও সে কর্তৃপক্ষ নিজে মাপ চেয়ে নিয়েছে যে না ক্ষমা এই জন্যে চেয়েছি যে আমাদের দ্বারা এটা ভুল হতেই পারে, কিন্তু ভুল তো সাহেব চক্রবর্তী করেছে। তারপরেও সে এটাকে নিয়ে গণ্ডগোল পাকালো, করলো, যে অন্যায় যে করলো সে এখনও পর্যন্ত ধরা পড়লো না, এবং তার সাথে সহচারীরা কেউ ধরা পড়লো না। কিন্তু ওই নিরীহ যে গরিব ছেলেটা এবং সংখ্যালঘু ছেলে হিসেবে তাকে পুলিশ এমনভাবে ধরলো, ধরে সে এখনও পর্যন্ত জেলবন্দি হয়ে আছে। তারই যাতে সে ছাড় পায়, বেল পায়, তারই জন্য আমরা আজকের এখানে এসেছি, ঠিক আছে। কিন্তু সাহেব চক্রবর্তী যে এত বড় ঘটনা ঘটলো, যেটা নিয়ে ফেসবুকেতে এত হই হাল্লোড় হচ্ছে, যা কিছু হচ্ছে, এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র। এটা শুধু একটা ষড়যন্ত্র, এবং একটা দিক যে মুসলিম ছেলে বলে, সংখ্যালঘু ছেলে বলে তার উপরে এইভাবে অত্যাচারটা করা হয়েছে। এটা নিয়ে আমরা খুবই ব্যথিত, এবং যাতে আগামী দিনেতে পুলিশ নিরপেক্ষ যাতে তদন্ত করে এবং উপযুক্ত যাকে শাস্তির ব্যবস্থা করে, সেই জন্যই আমরা এসেছি। হ্যাঁ, ও তো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। এদের একটা দল আছে, যারা টিম আছে, বলতে পারছে না সে বিজেপির সঙ্গে যুক্ত আছে কিনা, আরএসএস সঙ্গে যুক্ত আছে কিনা, এটা বলতে পারছে না, কিন্তু ওই ধরনেরই একটা কর্মকাণ্ড চালাচ্ছে। সাহেব চক্রবর্তী ঠিক ওই ধরনেরই একটা কর্মকাণ্ড চালানো। এর জন্য পুলিশের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি, এবং পুলিশকে আমরা দুটো এফআইআর করা হয়েছে, তাতে পুলিশের কোনো হেলদোল নেই, পুলিশের কোনো হেলদোল নেই। অথচ যে নিরীহ ছেলেটা অলিপপের যে ওয়েটার, তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। আমাদের দাবি সাহেব চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং তাকে পূর্ণ তদন্ত করা হোক, এবং যে অলিপপের ওয়েটারকে ধরে রাখা হয়েছে তাতে যাতে আজকের বেল পেয়ে যায়, সেই জন্য আমরা আজকে এখানে জমায়েত। আজকে এপিডিআর তরফ থেকে মূলত এখানে এসেছি। শেখ নাসিমউদ্দিন, অলিপপের ওয়েটার, যাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি, অভিযোগ 299 বিএনএস। তিনি সচেতনভাবে, সক্রিয়ভাবে একজন মানুষের ধর্ম পরিচয় নষ্ট করার চেষ্টা করেছেন, যিনি নিজের পরিচয় দিয়েছেন অন ক্যামেরা, আমি একজন হিন্দু, বর্ণবাদী হিন্দু, এবং আমি ব্রাহ্মণ, এই পরিচয় দিয়ে পুলিশ অভিযোগ পাওয়া মাত্র গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার পাওয়ার পরে আমাদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়, পুলিশের কাছে যাওয়া হয় পার্কস্ট্রিট থানায়, এবং পার্কস্ট্রিট থানা পুলিশ বলে যে আমরা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছি। আমাদের মনে হয়েছে যে এই পুরো চেষ্টাটার মধ্যে কোথাও একটা ধর্মীয় বিভাজনের চেষ্টা, এবং একই সাথে শুধু ধর্মীয় বিভাজন না, এখানে ধর্মীয় বিভাজন খাটবে কিনা, কারণ কলকাতা খুব কঠিন জায়গা ধর্মীয় বিভাজন করার পক্ষে, এখানে আদৌ সেই কাজটা করে ওঠা যাবে কিনা তার একটা অ্যাসিড টেস্টও করার দরকার ছিল। যেরকম পরীক্ষার আগে আমরা মক টেস্ট দিই, রিহার্সাল দিই, সেরকম একটা রিহার্সাল দরকার ছিল কলকাতায় এটা আদৌ খাটবে কিনা। তো সেই টেস্টে বোঝা যাচ্ছে সামাজিকভাবে বিজেপি ফেল করেছে, কারণ বিজেপি শুধু বলছে না, বিজেপি আরএসএস বা এই ধরনের ভোট ব্যাঙ্কে কনভার্ট করার চেষ্টাটা ফেল করেছে, কারণ গড় কলকাতা খুব সচেতন সোচ্চারভাবে প্রতিবাদ করেছে যে এই কাজটার মধ্যে পরিষ্কার একটা গন্ধ পাওয়া যাচ্ছে, একটা ফিসি গন্ধ, যেখানে বুঝতে পারা যাচ্ছে যে এই কাজটা প্রিপ্ল্যান্ড, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা নয়, একদম পূর্ব পরিকল্পিত ঘটনা। পুরো ঘটনাক্রম দেখলেই পাওয়া যাবে, এটা নিয়ে আর ডিটেলে যাচ্ছি না। কিন্তু আমাদের যেটা খারাপ লেগেছে, পুলিশ এটা জানিয়েছে যে একদম স্পষ্টভাবে পুলিশ এটা বলছে যে হ্যাঁ, আমরা তো
আমরা বলেছি সায়ক চক্রবর্তী তাহলে এই কাজটা এইভাবে করছে বলে আমাদের মনে হয়েছে, আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন? পুলিশ বলেছে যে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব। পুলিশের কাছে অভিযোগ গিয়েছে, নির্দিষ্টভাবে নাম বলা যায় জয়রাজ ভট্টাচার্য নাট্যকর্মী এবং ফরিদুল ইসলাম নো এনআরসির মুভমেন্টের কর্মী, এরা দুজনে অভিযোগ জানিয়েছেন। যদিও অভিযোগ জানানোর পরেও এখনো পর্যন্ত সায়ক চক্রবর্তী গ্রেপ্তার হয়নি। আমরা পুলিশের এই বায়াস অবস্থান, পুলিশ প্রশাসনের এই যে বায়াস, এই যে পক্ষপাতমূলক অবস্থান, এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য আজকে এখানে এসেছিলাম। পক্ষপাত খুব স্পষ্ট। একদিকে আছে নাসিমউদ্দিনের মতো একটি মানুষ যিনি মানে জাতি পরিচয় মুসলমান এবং মানে সামাজিক পরিচয় নিম্নবিত্ত, তুলনামূলকভাবে সায়ক চক্রবর্তী যিনি বলছেন তিনি একজন ব্রাহ্মণ, তিনি সামাজিক পরিচয় একজন ব্রাহ্মণ এবং অন্যদিকে তিনি উচ্চবিত্ত শুধু নয়, তিনি নিজের পরিচয় দেন ইনফ্লুয়েন্সার, মানে যার কাজই সমাজকে প্রভাবিত করা, তার প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। আমি আগেও প্রশ্ন করেছি, আবারও জিজ্ঞেস করছি, যদি এই কারণে নাসিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়ে থাকে যে নাসিমউদ্দিন মূলত তদন্তকে প্রভাবিত করতে পারেন, অতএব তাকে গ্রেপ্তার করে তদন্ত করতে হবে, তাহলে এই একই কারণে এবং আরও জরুরি প্রয়োজনে সায়ককে গ্রেপ্তার করা দরকার, কারণ সায়ক তদন্তকে আরও বেশি প্রভাবিত করতে পারবে, সে তো নিজের নামই রেখেছে ইনফ্লুয়েন্সার। আর যদি মনে হয় যে তদন্ত না করে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই, যে পুলিশ এখন এই মুহূর্তে বলছে যে তারা নোটিশ পাঠাবে সায়ক চক্রবর্তীর কাছে, তাহলে এই নোটিশ নাসিমউদ্দিনকেও পাঠানো যেত, তারপরেও তাকে গ্রেপ্তার করা যেত। নাসিমউদ্দিনকে অভিযোগ পাওয়ার মতো গ্রেপ্তার আর সায়ককে অভিযোগ পাওয়ার পরে নোটিশ পাঠানো, এর মধ্যেই পুলিশের পক্ষপাত খুব স্পষ্ট। আমরা এই পক্ষপাতের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনার পক্ষে যেতে পারে অথবা বিপক্ষে। হ্যাঁ, জামিন হওয়ার মতো অসংখ্য উপাদান এই ঘটনাটায় আছে। আবার চাইলে পুলিশের তরফ থেকে, পিপির তরফ থেকে কীরকম প্রতিরোধ তৈরি করা হবে আদালতে, তার উপরেই নির্ভর করছে জামিন হবে কিংবা হবে না। অর্থাৎ আজকে জামিন হওয়া বা না হওয়া থেকে সরকার পক্ষের অবস্থানে অনেকটা স্পষ্ট হবে, প্রশাসনের অবস্থানে অনেকটা স্পষ্ট হবে। আমরা সেদিকে অপেক্ষা করে বসে আছি। এটুকুই বলার। একটা কথা আমার মনে হচ্ছে, সেটা আমি বলতে চাইছি, রাখতে চাইছি। এই ঘটনাক্রম যা ঘটছে তা মূলত বর্ণবাদী যে হিন্দুত্ববাদী ভারত তৈরি করার চেষ্টা, তার একটা টেস্ট কেস আমি আগেও বলেছি। কিন্তু ঘটতে গিয়ে যেটা হলো, এটা খারাপ ঘটনা, নিঃসন্দেহে খুব খারাপ ঘটনা। ধর্ম পরিচয় তুলে একটি মানুষকে হেনস্থা করা, গ্রেপ্তার করা, এটা ভয়ঙ্কর খারাপ ঘটনা। কিন্তু এটা করতে গিয়ে যেটা ঘটলো, আরও ভয়ঙ্কর আরেকটা ঘটনা মাত্র 7 দিন আগে ঘটেছে, যে মানে 27 জন মানুষ এখনও নিখোঁজ, 27 জনের পুড়ে মারা যাওয়া শরীর পাওয়া গিয়েছে এবং তাদেরকে হত্যাই করেছে কর্পোরেট। ওয়াওমোমের মতো একটা কারখানা, আমার মনে হয় তাকে বাইরে থেকে তালা দিয়ে রাখাটা আপনার কাছে হত্যা করার মতো ঘটনা। সেই ঘটনা থেকে ফোকাসটা, কলকাতার নাগরিক সমাজের ফোকাসটা, সোশ্যাল মিডিয়া যে নাগরিক সমাজ, তার ফোকাসটা কোথাও না কোথাও সরে গেল বলে আমার বারবার মনে হচ্ছে। সেটা ওই প্রতিরোধটার পক্ষে একটা ক্ষতি।